নয়ন, ওঠ মা, এ কি হাল হলো তোর? আদি তোর গায়ে হাত তুলেছে? মা, আমার মনে হয় নয়ন ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অন্তু ওর মাকে উদ্দেশ্য করে, অন্তু যা তাতে জল নিয়ে আয়, ওর জ্ঞান ফেরাতে হয়। রূপদেবী বললেন কথাটা। বেশ কিছুক্ষণ পর নয়নের জ্ঞান ফিরে। নয়ন আস্তে করে চোখ খুলতে চায়। ওর মাথার কাছে কাকিমা রূপদেবী বসে আছেন, অন্তুর কাকাও বাবুও দাঁড়িয়ে আছেন। নয়নের জ্ঞান ফিরতেই দেখে রূপদেবী নয়নের উদ্দেশ্য বলে, ওই বাঁদরটা তোর গায়ে হাত তুলছে নয়ন। নয়ন, ওকে একটা কানের নিচে ধরিয়ে দিলে না কেন বলো তো? আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি পেটে, একদম বাপের মতো হয়েছে। ওর বাপ যেমন খালি আমাকে পায়ে চোটপাট করতে, রাগে দাঁত কিরমির করতে করতে বলছেন কথাগুলো। অভিজিৎ বাবু, আদির বাবা গলা পরিষ্কার করে নিজের উপস্থিতি জানান দিলেন। উনি ভাবলেন হয়তো রূপদেবী এবার থামবেন, কিন্তু ওনার ভাবনা ধূলিসাৎ করে রূপদেবী বললেন, তোমাদের পৌরুষত্ব কি আমাদের মতো নিরীহ নারীদের উপর হয়? একদম। আজ তুমি আমার আশেপাশে ঘুরঘুর করবে না, এই আমি বলে দিলাম। এদিকে এদিকে নয়ন আর অন্তু হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। নয়ন জানে যে রূপদেবী একটু বাচ্চামো করে, তা বলে যে এই মুহূর্তে নয়ন আর অন্তুর সামনে আঙ্কেলকে এমনভাবে ধুয়ে দিবে সেটা ভাবনার ব্যতীত ছিল। অভিজিৎবাবু ভারী লজ্জায় পড়লেন, তাকে বাচ্চা মেয়েদের দুটোর সামনে এভাবে বলায়। তিনি রূপদেবীর উদ্দেশ্যে বলেন একটু রসিকভাবে, আহা রূপু, তুমি ভুলে যাও কেন? ছেলেটা আমার একার না, এতে কিন্তু আমাদের দুজনের কন্ট্রিবিউট আছে। কথাটা বলে একটু গম্ভীর মুখ করে বলেন। আর কথায় কথায় ছেলের বাপ মানে নিজের দিকে আঙুল তাক করে বললেন, আমাকে টানবে না। আর রইল তোমার পেছনে ঘুরঘুর করা, সেটা তো আমার জন্মগত। এই না মানে দাঁত দিয়ে জিভ কেটে বললেন, বৈধগত অধিকার। মুখটা দুঃখী দুঃখী ভাব করে বললেন কথাটা। আরও কিছু বলতে যাবেন, রূপদেবী চোখ গরম করে দেখে এক দৌড় দেন ঘর থেকে। এদিকে এনাদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নয়ন নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে হো হো করে হেসে উঠল। নয়নের হাসি দেখে ঘরে উপস্থিত আরো দুজন হেসে দিল। এদিকে এনাদের দুষ্টু মিষ্টি ঝগড়া করা দেখে নয়ন নিজের দুঃখ ভুলে গিয়ে হো হো করে হেসে উঠলেন। নয়নের হাসি দেখে ঘরে উপস্থিত আরো দুজন হেসে দিল উঁচু স্বরে। মা, আমার সোনা মা, তোমাকে তো আমার এতগুলো ভালোবাসা। অন্তুকে জড়িয়ে ধরে রূপদেবীর উদ্দেশ্যে কথাটা বলল। আরে আরে ছাড় স্যার, খেপি মেয়ে। না মা, আজ সত্যি খুব খুশি। আমার মনের সুপ্ত ইচ্ছাটা আজ পূরণ করতেছো তুমি। আমি চাইতাম দা ভাইয়ের যেন এরকম একটা সুন্দর ফুটফুটে বউ হোক। আমি নয়নকে নিজের বৌমনির জায়গায় চেয়েছিলাম। কথাটা বলে নয়নকে উদ্দেশ্য করে বলে, বৌমনি কেমন লাগছে আমায় ননদ হিসাবে পেয়ে? মজা করে বলল। কিন্তু এই কথা শুনে নয়নের মনে পড়ে বর্তমান পরিস্থিতির কথা। নয়ন যে এখন আদিত্য চৌধুরীর বউ, তার সাথে মনে পড়ে আদিত্যের পূর্বে করা ব্যবহার। ভেবে না চাইতেও চোখ দিয়ে জল পড়ে। রূপদেবী অন্তুকে নিজে থেকে ছাড়িয়ে নয়নকে আগলে নেয়। নয়নের চোখে জল মুছে দিয়ে বলে, কাঁদছিস কেন বোকামে? আমি তো আছি। এতদিন তুই আমায় কাকিমা বলতি, তাতে মা শব্দটা ছিল, কিন্তু এখন আমি তোর মা অথবা মামনি, যা খুশি বলে ডাকতে পারিস। একদম নিজেরকে কখনো একা ভাববি না। নয়নের মন যেন মাতৃস্নেহ পেয়ে আরো আহ্লাদী হয়ে বলে উঠল, বিশ্বাস করো কাক মামুনি, আমি কিছু ইচ্ছে করে করিনি। রূপদেবী নয়নকে চুপ করিয়ে দিয়ে নিজেই বললেন, থাক চুপ কর, আমি সব জানি। শোন মা, তোকে একটা কথা বলি। আদি আমার ছেলে বলে বলছি না, ও সত্যি খুব ভালো মনে মানুষ। ও একদম নারকেলের মতো, বাইরে থেকে শক্ত নিরেট, কিন্তু ভেতরটা একদম নরম তুলতুলে, বুঝলি? ওর মনে তোকে বসন্তের দোলা দিতে হবে। মানে হলো, ওর মনে ভালোবাসার ফুল পুষ্পরিত করতে হবে তোকে। ও যেন এই এক জন্মে নয়, 7 জন্মে তোকে চাইবে ভগবানের কাছে। সেই বাঁধনে বাঁধতে হবে তোকে। তুই যেন ওর শখের নারী হয়ে উঠতে পারিস। মা, আমি সেই আশীর্বাদ করি। আমি জানি আদির মনে ভালোবাসার পথ পার করা অত সহজ নয়, কিন্তু তোকে পারতে হবে। আর আমার পক্ষে যা যা সম্ভব আমি তাই করব তোদের ভালোবাসার পথে এক পথে আনতে। নয়ন অনেকক্ষণ আগে কান্না বন্ধ করে দিচ্ছে। সত্যি নয়ন বোধহয় কিছুটা পুণ্য করেছিল যে এরকম বন্ধুসুলভ শাশুড়ি পেয়েছে। সেই সাথে অন্তু বলে উঠল হাততালি দিয়ে, এই এই, আমিও আছি তোমাদের সাথে, আনন্দের সহিত বলে উঠল। আর্যর মাও যেন
টা এমন হয়। কথাটা বলে হাত দিয়ে মুখ চেপে ধরল। ভুলবশত বেরিয়ে গেছে। রূপদেবী অন্তুর কথাটা শুনে অবাক চোখে তাকাতে অন্তু ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, এই কথাটা ঘোরাতে নয়ন উদ্দেশ্য করে বললে, নয়ন, দাভাই কোথায় বেরোলে রে? রূপদেবী কথাটা শুনে অন্যমনস্ক হয়ে বললে, হ্যাঁ তাই তো, ও কোথায় গেছে? রাগের মাথায় বেরোনোর আগে নিচে বলে গেল বিকিকে উদ্দেশ্য করে, এই আগাছা ডালপালাগুলো যেন সাফ করে থাকে আমি বাড়ি আসার আগে। বাড়ির পরিবেশ নোংরা হচ্ছে। কথাটা বলে বেরিয়ে যায়। নয়ন আবার মাথায় এলো নন্দিতা নামটা। নয়ন বলল, আদিত্যদাকে যেন ফোন করেছিল নন্দিতা নামের এক মেয়ে। রূপদেবী চিন্তিত গলায় বলে উঠল, কে, তুই ঠিক শুনছিস? নয়ন ঘাড় ঘেড়ে বললে, হ্যাঁ। রূপদেবীর চিন্তা মুখে অন্তু প্রশ্ন করলো, মা কি ভাবছো? রূপদেবী কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে খুব চেঁচামেচি শোনা যাচ্ছে। রূপদেবী অন্তুকে বলল, অন্তু, এই ঘরের যা অবস্থা, তুই নয়নকে তোর ঘরে নিয়ে যা, আমি দেখি কি হলো আবার। নয়নকে উদ্দেশ্য করে বলল, তুই টেনশন করিস না, আদি ঠিক চলে আসবে। আর এখন চল ফ্রেশ হয়ে রেস্ট নে, বলে নিচে চলে গেলেন। নয়নকে চিন্তা করতে না করলাম, কিন্তু নিজের মনের চিন্তা তো কি করে শেষ হবে? হে ভগবান, নন্দিতাকে ভালো রেখো, আদিকে এক্ষুনি ফোন করতে হবে, মনে মনে ভাবতে ভাবতে চলে গেলেন। কিরে আদি, এই 2 দিন কোথায় ছিলি? না কোনো ফোন করছিলি, না কোনো মেসেজ। আমাদের কি চিন্তা হয় না বলতো? রূপদেবী আদিত্যকে কথাটা বললেন। হ্যাঁ আদিত্য, সেদিন রাতে নয়নকে সিঁদুর পরিয়ে দিয়ে যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আজ 2 দিন পর বাড়ি এসেছে। এই 2 দিন কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। আদিত্যর ম্যানেজার থেকে জেনেছে রূপদেবী এই 2 দিন আদিত্য নিজের ফ্ল্যাটে ছিল। আদিত্য আগাগোড়া অতিরিক্ত রাগ হয়, নয়তো কিছু মন খারাপ হলে একাকিত্ব কাটাতে নিজের ফ্ল্যাটে গিয়ে উঠে পড়তো। রূপদেবীর কথায় আদিত্য বলে ওঠে, তোমার আমার থেকে আর কি চাও বলো তো? আমার জীবন তো শান্তি কেড়ে নিচ্ছ, আর কি চাও চেঁচিয়ে? এখন কি আর নিজের মতো মন কোথাও যেতে পারবো না? আমাকে নিয়ে যদি তোমাদের এতই প্রবলেম হয় তো বলো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমাকে প্লিজ শান্তিতে থাকতে দাও। কথাটা বলে নিজের ঘরের দিকে পা বাড়লো। এদিকে নয়ন ছিল রান্নাঘরে, রূপদেবীকে হেল্প করছিল রান্নায়। আদিত্য নয়নকে খেয়াল করেনি, কিন্তু নয়ন আদিত্যর সব কথা শুনছে। নয়ন আদিত্য আসায় যতটা খুশি হয়েছে, তার এক মুহূর্তে মাথায় নয়নের মনটা বিষিয়ে দিল আদিত্যর কথায়। রূপদেবী বুঝতে পেরেছেন যে আদিত্যর কথাগুলো নয়নের মনে আঘাত করছে। তাই রূপদেবী নিজেকে স্বাভাবিক করে নয়নের পাশে দাঁড়িয়ে বলেন, মারে, এত ছোট ছোট কথায় মন খারাপ করলে চলবে না বল, আরও নিজেকে ধৈর্যশীল হতে হবে যে। নয়ন রূপদেবীর কথায় সায় জানায় মাথায়। রূপদেবী নয়নকে উদ্দেশ্য বলে, মারে, যা তো আদিকে কফিটা একটু দিয়ে আয়। নয়ন যেন কথাটা শুনে আকাশ থেকে উড়ে পড়লো, ভয়ে ঢোক গিলে বলল, ও মামুনি, বাঘের গুহায় কি করে বলতে পারলে? আমায় মতো নিষ্পাপ মেয়েকে? মুখ ছোট করে রূপদেবী হেসে দিলেন কথাটা শুনে। এ কি রে, আমার সব আশা স্বপ্ন সব জল ঢেলে দিবি তো মনে হচ্ছে। নয়ন বলে, মানে কি বলো, তুমি বুঝছি না তো। রূপদেবী বলেন, আদির সাথে ভাবনা না জমালে কি করে এই জন্মের নাতি নাতনির মুখ দেখবো বলতো? মজা করে কথাটা বললেন। নয়ন তো শুনে এদিক ওদিক লজ্জায় তাকাচ্ছে। আরে এত লজ্জা পেতে হবে না, থাম থাম, অত চোখ ঘোরালে চোখে ব্যথা লাগবে। নয়নকে আরও বেশি লজ্জা দিতে বললেন, কথাটা হয়েছে, এবার থাম, যা নিজের প্রতি পরামর্শকে কফি আর এই ব্রেড দুটো দিয়ে আসুন। নয়ন নতমস্তকে ট্রেটা নিয়ে আসতে ধীরে উপরে উঠল। কথায় আছে না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আজ নয়নের একই অবস্থা। বিড়ালের ঘরে এই মানে আদিদার ঘরে কফি নিয়ে যাবে কে? সে যাই হোক, নয়ন দুরু দুরু বুকে আদিত্যের ঘরে ঢুকে গোটা ঘর অন্ধকার করে রেখেছে। নয়ন একটু এগিয়ে গিয়ে লাইট জ্বালাতে নয়নের চোখ খুব চড়ক গাছ, ভয়ে পড়ান যায় যে অবস্থা। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায়। নয়নের ঠিক একই অবস্থা। সামনে বাঘ মানে আদিত্য বসেছে, শুধু বসে নয়, নয়নের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আদিত্য সেই চাউনিতে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো মুগ্ধতা, হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে। পারলে নয়নকে জল ছাড়াই কাঁচায় গিলে ফেলে। আদিত্য বোধহয় সদ্য শাওয়ার নিয়ে এসেছে। ঘরে একটা মাতাল করা পুরুষালী ঘ্রাণ যা নয়নকে আবির্ভূত করেছে। আদিত্য শাওয়ার নিয়ে বেরিয়ে একটা টাওয়াল পরে সোফাতে কাঁধ হয়ে হেলান দিয়ে একটু রেস্ট নিচ্ছিল। আর সেই সময় নয়ন হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকে। আদিত্য নয়নকে আগাগোড়া পরখ করে নিয়ে বলে ওঠে, তার ছিল সে, ভালোই তো ট্রেনিং নিয়েছিস কি করে ছেলে পটাতে হয়। ও, তুই তো শুধু ছেলে নয়, ছেলের পরিবারকেও হাত করেছিস। তা নয়ন, এই ট্রেনিং কত টাকা
দিয়ে শিখেছিস নাকি বংশানুগত অনুযায়ী তোর রক্তে বিদ্যমান? নয়ন জানে এক নিমেষে ভালোবাসার প্রজাপতি মন থেকে উড়াল দিল। আদিত্যর মুখে নিজের সম্বন্ধে এত কটু কথা নয়ন কখনো আশা করেনি। আদিত্য আর যাই করুক না কেন নয়নকে কখনো বাজে কথা কখনো বলেনি, কিন্তু আজ নয়ন আর ভাবতে পারল না তার আগে আদিত্য বলে উঠল, যতই শাড়ি পরে মাথা ভর্তি সিঁদুর দিয়ে বউ সাজিস না কেন, এ আদিত্য চৌধুরীর মনে কোনোদিন জায়গা করতে পারবি না। নয়ন কোনো কথা না বলে হাতে ট্রেটা আদিত্যের সামনে রেখে চলে যেতে যাবে, ঠিক সেই সময় আদিত্য ট্রেটা নয়নের দিকে ছুঁড়ে মারে। নয়ন ভয়ে লজ্জায় যেন আরো কুঁকড়ে যায়। নয়ন নিজে কিছু বলতে যাবে তার আগে আদিত্য বলে ওঠে, তোর মতো মেয়েদের জন্য ওই রুহানি ঠিক আছে। সেদিন যদি রুহানের সাথে তোর বিয়ে হতো অন্তত আমাকে বলির পাঠা হতে হতো না। ঠান্ডা গলায় নয়নকে আদিত্য কথাটা বলল। নয়ন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিজের ভালোবাসার মানুষ আদিত্যতা মুখে এত বড় কথাটা শুনে ও আর নিজেকে ধরে রাখতে না পেরে ওই ঘর থেকে এক ছুটে বেরিয়ে গেল। নয়ন চলে যাওয়ার পর আদিত্য সেদিকে তাকিয়ে দেখতে পায় কাপ প্লেট ভেঙে সেখানে রক্তের দাগ। হয়তো নয়নের ভাঙ্গা কাপে উপর দিয়ে পা ছুটে গেছে, সেই কারণে রক্তের দাগ। আদিত্য যেন এতক্ষণে রাগ এবার একটু কমলো। নয়নের রক্ত দেখে বুকে হালকা চিনচিন ব্যথা করছে। আদিত্য ভাবছে নয়নকে এত অপমান করে কেন ওর বুকের জ্বালা কমছে না, কেন অসহ্য যন্ত্রণা বুকটা ছাড়খাড় করেছে। আর এদিকে নয়ন কাটা পানি অন্তুর ঘরে ঢুকে দরজা আটকে দেয়, মুখে কাপড় চেপে ধরে নিজের অশ্রু বিসর্জন দেন। নয়ন চায় না ওর চোখের জল কেউ দেখুক, কেউ ওকে সিম্প্যাথি দেখো। ও চায় না একটা মেয়ে সব থেকে বড় আশ্রয়স্থল বিয়ের পর তার স্বামী, অথচ নয়নের ক্ষেত্রে পুরোপুরি উল্টো। তার স্বামী নামক প্রাণীটি তাকে সহ্য করতে পারে না, ভালোবাসা তো দূর। নয়ন কি পারবে আদিত্যর মনে ভালোবাসার বীজ বুনতে, নাকি হারিয়ে যাবে এই পৃথিবী থেকে? নিজের ভালোবাসার মানুষটি থেকে অবহেলা অসম্মান নিতে না পেরে নিজের উপর নিজের ঘেন্নায় নিজেকে শেষমেশ করে দেওয়ার ইচ্ছে জাগে। নয়ন কোনো কিছু চিন্তা না করে হাতের সামনে থেকে ছুরিটা হাতে নিয়ে বসাতেই চোখের সামনে সব অন্ধকার দেখে মাটিতে লুটিয়ে পড়ে। আদিত্য কি দেখতে পাচ্ছে না নয়নের ভালোবাসা, নাকি দেখেও না দেখার ভান করছে? আদিত্য কি বুঝতে পারছে না নয়ন কতটা ভালোবাসে, নয়নের কতটা জুড়ে আদিত্য বসবাস? খুব দেরি হয়ে যাবে আদিত্য বুঝতে, নাকি হিতে বিপরীত কিছু হতে চলেছে। এই বেয়াদব মেয়ে, ইচ্ছে তো করছে ঠাটিয়ে গালে এক চড় পাততে। দাঁতে দাঁত চেপে আদিত্য কথাটা বলল, কিছুক্ষণ আগে নয়ন যখন ছুরিটা হাতে ধরে সেই মুহূর্তে অন্তু ব্যালকনি থেকে ঘরে আসছিল। এই মুহূর্তে অন্তু নয়নকে ওরকম করতে দেখে চেঁচিয়ে ওঠে নয়ন বলে, আর নয়ন হাতে কিছু করার আগে মাথা ঘুরে মেঝেতে ধরে পড়ে। এদিকে অন্তু চেঁচামেচি শুনে আদিত্য ও রূপদেবীও ছুটে চলে এসে নয়নকে এভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় রূপদেবী। কি হলো মেয়েটার? ও তো ঠিকই ছিল, কিন্তু অন্তু নয়নের পা থেকে রক্ত বেরোচ্ছে, কি হলো? কেঁদে দিয়ে বললেন, আমার মেয়েটা কি হলো? আদিত্য তো নয়নকে কোলে তুলে অন্তুর বিছানায় নিয়ে শুয়ে দেয়, নিজের ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বলে। বেশ কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেল এসে পা ড্রেসিং করে দিয়ে চলে যায় এবং কিছু ওষুধপত্র লিখে দেন। রূপদেবী ডক্টরের উদ্দেশ্যে বলেন, ও ঠিক আছে তো এখন? ডক্টর বললেন, হ্যাঁ এখন ঠিক আছে। পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য শরীরটা দুর্বল থাকায় মাথাটা ঘুরে পড়ে গেছে, কিন্তু ওর পাটা কাটলো কী করে? মনে হচ্ছে কোনো কাজেই পা লেগেছে, তাই অসংখ্য কাজ ছিল, দেখতেই তো পারলেন। কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রূপদেবীর উদ্দেশ্যে বললেন, কে মেয়েটা? আগে তো দেখিনি। যেহেতু উনি ফ্যামিলির ডক্টর, তার সাথে আদিত্যর বাবার খুব ভালো বন্ধু, তাই তিনি কোনো হেজিটেট ছাড়াই প্রশ্ন করলেন। রূপদেবী একবার আদিত্যর দিকে তাকিয়ে নিয়ে বললেন, ও আমার আদির বউ নয়ন। লোকটা যেন আকাশ থেকে পড়লেন কথা শুনে। আদির দিকে তাকিয়ে বলে, মাই বয়, ইউ আর ম্যারেড? কবে করলে বিয়ে? কিছুই তো জানি না। রূপদেবী বললেন, এখনও তেমন কাউকে জানানো হয়নি ভাই, আসলে হুটুকারিতা ভাবে বিয়েটা হয়ে গেছে তো, তাই তেমন কেউ জানে না। লোকটি আদিত্যর দিকে তাকিয়ে হেসে বললেন, আমাদের আদিত্য বুঝি খুব তাড়া ছিল? অবশ্য হবে নাই বা কেন? এত সুন্দরী মেয়ে কি কেউ হাতছাড়া করে? এদিকে তো আদিত্যর মাথায় আগুন জ্বলছে। এমনিতে নয়নের এই অবস্থা থেকে নিজের মনে অযাচিত খারাপ লাগা টের পাচ্ছে, তার মধ্যে এই ডক্টর আঙ্কেলের মজা মার্কা কথাবার্তা কোনো ক্রমে পছন্দ হচ্ছে না। তবুও এতক্ষণ চুপ থাকার চেষ্টা করছিল, আর না পেরে বলে উঠল, ডক্টর আঙ্কেল আমার লেট হচ্ছে না? আপনি যে বললেন ইমার্জেন্সি কেস আছে,
ডক্টর আঙ্কেল ভাবলেন হয়তো আদিত্য লজ্জা পাচ্ছে, তাই তিনিও আর কোনো কথা না বলে রূপদেবীর উদ্দেশ্যে বললেন, ঠিক আছে বৌদি, আমি আসবো, পরে একদিন আসবো, আমার ইমার্জেন্সি পেশেন্ট রয়েছে। রূপদেবী আর আটকালেন না। ডক্টর আঙ্কেল চলে যাওয়ার কিছুক্ষণ পরে নয়নের জ্ঞান ফিরে। নয়নের জ্ঞান ফিরতে আদিত্য তেড়ে গিয়ে উক্ত কথাটি বললেন। রূপদেবী আদিত্যের এরকম ব্যবহারে ক্ষিপ্ত মেজাজে বললেন, আদিত্য, সাহস তো কম না, তুই আমার সামনে নয়নকে গালাগাল করছিস। নয়নের পায়ে কাজ ঢুকলো কি করে? তুই কি করছিস? আদিত্য কিছু বলার আগে নয়ন বলে উঠল শান্ত স্বরে, আমার হাত থেকে ট্রেটা পড়ে গিয়েছিল, এতে ওনার কোনো দোষ নেই মামুনি। আদিত্যর মা যেন বুঝে গেছেন, তবু উনি আদিত্যর বললেন, আদি বেটা, একটা কথা জানো তো, আমরা যাকে খুব ভালোবাসি তাকে আমরা সহজে বকতে পারি, তেমন মারতে পারি, কিন্তু আমাদের মনে যার জন্য ভালোবাসা ছিটে ফোটে নেয় তাকে আমরা বকা মারা তো দূরের কথা, গায়ে একটা টোকা পর্যন্ত দিতে আমাদের বিবেক বাঁধে। তুমি বুদ্ধিমান, আশা করি বুঝতে পারছো আমার কথাটা। বলে উনি চলে গেলেন। অন্তু আর কোনো কথা না বলে ওদেরকে স্পেস দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এখন ঘরে শুধু আদিত্য আর নয়ন, দুজনে নীরব। আদিত্য যেন মুখে কুলু বেটেছে। আদিত্য নয়নের কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, তুই বড় হোসনি? এখনো কেন এত পাগলামি করিস? হাতে ছুরি নিয়ে কি করতে যাচ্ছিলি? সবাইকে বোঝাচ্ছি যে আমি পাষাণ হৃদয়হীন একটা জুলুম, যে তোর উপর জুলুম করছি। একটা বড় ভাবলি না এই বাড়িগুলো মানুষগুলো তোকে কতটা ভালোবাসে, কতটা আপন করে নিছে? এই কটা দিনে অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে তো ভুলভাল কিছু করার আগে 10 বার ভাববি নয়ন। নয়ন এবার আদিত্যের দিকে তাকালো, বলল নয়ন, বিশ্বাস করো আদিতা, আমি চাইনি আমার আর তোমার সম্পর্কটা এরকমভাবে জড়ুক। আমি তোমায় ভালোবেসেছি, হয়তো বাসি, হয়তো বাসবো, তবু কখনো তোমাকে আমি জোর করে পেতে চাই না। আমি জানি আমার ভালোবাসা তোমার, তোমার চোখে বরাবর আবেগ, আমার আবেগ বা ভালোবাসা তুমি যেভাবে চাইবে। কখনো চাইনি তোমার উপর জোর করে চাপিয়ে দিতে। আমি যা বিড়বিড় করে হয়তো আমাদের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হবে না, কিন্তু আমি তবুও নিজের সবটুকু দিকে চেষ্টা করব। তোমার ভালোবাসা আমি নিজে অর্জন করব। সেদিন তুমি আমায় বলবে, নয়ন তুমি আমার সবটা জুড়ে আছো। হঠাৎ আদিত্য বলে উঠল, সেই দিনটা কখনোই আসবে না। এটা সিনেমা নয়, এটা রিয়েল লাইফ, সব কিছু গল্পের মতো নয়। তোর এই খামখেয়ালি বুদ্ধি মাথা থেকে হাঁটা, পড়াশোনায় মন দে, যত সব হয়েছে জ্বালা। বাড়িতে এসেও শান্তি নেই, বিড়বিড় করতে করতে চলে গেলে। এদিকে নয়ন আদিত্য চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে এসে মনে মনে ভাবতে লাগলো, সেই দিন খুব কাছে আসছে। আজ আমি তোমার চোখে কিছু একটা দেখেছি। আমি যদি ভুল না হয়ে থাকি, খুব শীঘ্রই তুমি আমার হবে। অ্যান্ড আই প্রমিস, আমি নিজের জান প্রাণ সব মন দিয়ে চেষ্টা করব তোমাকে নিজের আঁচলে বাঁধতে। লজ্জায় মুখ করে, আমি কোনো কালে বেচারি টাইপের মেয়ে ছিলাম না। আমাদের সম্পর্কটা যখন ভগবান এভাবে জুড়ে দিয়েছেন, তখন হেলায় কেন হারাবো? আমিও দেখে দিব নয়নকে জিনিস, নিজের জিনিস নিজের আঁচলে বেঁধে রাখতে জানি। যতই উড়ে যাও মিস্টার চৌধুরী, পাটা খালি হোক আমার, তারপর তোমায় মজা মিসেস নয়ন চৌধুরী দেখাবে। এবার হাড়ে হাড়ে বোঝাবো আমাকে অস্বীকার করার মজা। বাঁকা হেসে, এই সেমরি, এদিকে শোন তো। হাতের ইশারায় নয়নকে ডাকলো। আমার নাতি 2 দিনের সোহাগে এই অবস্থা, হাঁটাচলা করার পারিস না। বুড়ি উক্ত কথায় নয়নের লজ্জায় মরিমরি অবস্থা। কিছুক্ষণ আগে নয়ন, দুধটা খেয়ে নে মা, শরীর এখন ঠিক আছে তো? রূপু দেবী নয়নকে উদ্দেশ্য করে কথাটা বললেন, হ্যাঁ মামুনি, আমি এখন ঠিক আছি, পায়ে ব্যথাটা খুব একটা নেই। যাক বাবা, শুনে শান্তি পাচ্ছে। এই নয়ন, আজকে জানিস কে আসছে? নয়ন মাথা নেড়ে বলল, আদির ঠাম্মা আসছে। এই শুনছেন, ওনার আদরের নাতি বিয়ে হয়েছে, তাও আবার ওনাকে না জানিয়ে। খুব রেগে আছেন। কাল রাতে আমায় ফোন করে কি চোটপাট, কেন তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আদির বাবারা 2 ভাই। আদির বাবা বড় ছেলে অভিজিৎ চৌধুরী আর ছোট ভাইয়ের নাম বিশ্বজিৎ চৌধুরী। আদির বাবা অভিজিৎ চৌধুরী একজন সফল বিজনেসম্যান ম্যান, আর বিশ্বজিৎ চৌধুরী হলো নামকরা গাইনোকোলজিস্ট। অভিজিৎ চৌধুরী যতই বড় বিজনেসম্যান হন না কেন, তিনি তার গ্রাম কুসুমতলী থেকে অন্য কোথাও গিয়ে নিজের ঠিকানা তৈরি করেননি। কিন্তু বিশ্বজিৎ চৌধুরীর নামকরা গাইনো ডক্টর হওয়ার দরুন নানান জায়গায় চেম্বারের সূত্রে শহরতলির নিজের ঠিকানা গড়ে তোলেন। তবু 2 ভাইয়ের প্রচণ্ড মিল। তাদের মা কুসুম দেবী বড় ছেলে অভিজিৎ চৌধুরীর কাছে থাকেন। এখানে যে কুসুম দেবীর স্বামী অভিজিৎ চৌধুরী বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন,
তাই আর তিনি কুসুমতলি থেকে অন্য কোথাও যাননি। মাঝে মাঝে ছোট ছেলের কাছে ঘুরতে যান আর কি। এই তেমনই নিজের একঘেয়ে জীবন কাটাতে একটু শহরতলিতে গিয়েছিল বই কি, তাতে তার বড় নাতির বিয়ে সম্পূর্ণ হয়েছে, এতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন। তাই তো খবর পেয়ে তড়িঘড়ি করে কুসুমতলিতে আসা। নয়ন যেন শুনছে কুসুম দেবী আসছেন, এতেই ভয়ে নার্ভাস নেসে গলা শুকিয়েছে। কেননা নয়ন এর আগে অন্তত ওদের বাড়িতে আসলেও কুসুম দেবীর সাথে খুব কম সাক্ষাৎ হয়েছে। অন্তুর মুখে শোনা ওর ঠাম্মা নাকি খুব ডেঞ্জারাস মহিলা, যাকে বলে কথায় কোপে মানুষের গলা উড়িয়ে দেয়। নয়ন এমনি ঘামতে শুরু করছে। নয়নের এরকম অবস্থা দেখে রূপদেবী বলেন, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো, সবাই মিলে সামলে নেব, ঠিক আছে? কথাটা বলে অন্তুর থেকে দৃষ্টিপাত করলেন। অন্তুকে উদ্দেশ্য করলেন, আমার কিন্তু তো মোটেও তোকে সুবিধা ঠেকছে না অন্তু, তোর হাবভাব আমার অন্যরকম লাগছে। রূপদেবী হঠাৎ এরকম কথায় অন্তু ঘাবড়ে যায়। ফোনে চ্যাটিং করছিল খুব মনোযোগ দিয়ে। রূপদেবীর কথা চমকে ওঠে। নিজে হয়ে কিছু সাফাই গেবে তার আগে রূপদেবী বলেলেন, তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস না, মনে রাখিস আমি কিন্তু তোদের মা। তোরা যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। পড়াশোনায় মন দে, যদি একটু দেরি দেখি ঘাড় সোজা ধরে বিয়ের পিঁড়িতে বসাবো। আর এমই বলে লিখলাম। অন্তুকে উদ্দেশ্য করে কথাটা বলে ঘর ত্যাগ করলেন। আর এদিকে নয়ন অন্তুকে আগাগোড়া পরখ করে বলল, অন্তু তোকে কিন্তু সুবিধা ঠেকছে না আমার, পেছনে কি করছিস? আস্তে আস্তে ফিসফিস করে বলল, প্রেম টেম করছিস নাকি? অন্তু বলল, আর ন্যাকামো করিস না, সবই তো জানিস, এত প্যারা দিস কেন তো বলতো? খুব তো শাশুড়ির ভালো বৌমা, দেখবো আমার সময় যদি হেল্প না করছিস তো দেখবো মজা। একমাত্র ননদের উপর জর্জরিত করবো তোর জীবন। নয়নের উদ্দেশ্যে কথাটা বলে চোখ মারল নয়ন অন্তুকে। অন্তুর কথায় নয়ন আর অন্তু দুজনে খিলখিল করে হেসে উঠল। আসলে নয়ন সবই জানে আর্য আর অন্তরা রিলেশনশিপের ব্যাপারে সেই প্রথম থেকে। এটা যদি ওর গুরুগম্ভীর দাদা ঘুণক করে টের পায়, তবে সত্যি সত্যি নয়নকে জল ছাড়ে গিলে খাবে। নয়নের ভাবনার মাঝে অন্তু বলে উঠল, চাপ নিস না বোন, তোরে প্যারা দিতে আসছে আমার দরজাল ঠাম্মা, রেডি থাকিস। নয়নের মুখে যেন আধার নেমে এলো। নয়ন অন্তুকে উদ্দেশ্য করে বলল, তোর মতো বেস্ট ফ্রেন্ড কাম ননদ যেন কারো না হয়। অন্তু তো হেসে খুঁটু ওর প্রাণের বান্ধবী কাম বৌমা মণিকে লেকপুল করতে। কুসুম দেবী এসেছেন কিছু সময় আগে, থমথমে মুখে বসে আছেন ড্রয়িং রুমে। রূপদেবী একমাত্র শাশুমার সেবায় নিয়োজিত। পান থেকে চুন খসলে যেন এই মহিলা দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেন। ওনার একপাশে আদির ক্লান্ত শরীরে সোফায় মাথা এলিয়ে বসে থাকছেন। ক্লান্ত হওয়ার কথা না, শহরতলি সকালে গিয়ে আবার বিকেলে ফেরত আসা চারটিখানি কথা নেই, তা আবার নিজে ড্রাইভ করে। কুসুমতলিতে কে কে আনতে গিয়েছিল আদি? শত কাজ ফেলে তার ঠাম্মার জন্য সময় বের করতে হবে, কারণ একমাত্র নাতির কাছে আবদার, সেটা গিয়ে যেন নিয়ে আসে। বর্তমান সময়ে কুসুম দেবীর আগমনে বার্তা পেয়ে নিচে নামতে কুসুম দেবী উক্ত কথাটি স্বীকার হয়। এইদিকে তো নয়নের লজ্জাজনক কথা শুনে মুখ লাল হয়ে গেছে। শুধু তাই নয়, উনি আরো বলেন, এত তাড়াতাড়ি বিয়ে করলা দাদু? আদির দিকে তাকিয়ে। আদি কুসুম দেবীর প্রথম কথাটা শুনে সামনে দৃষ্টি রাখে। নয়নকে দেখে হঠাৎ নিজের ক্লান্তির জন্য নিমেষে উধাও হয়ে যায়, যার কারণ আদির নিজেরও অনাচার না। কিন্তু আদি বেশিক্ষণ আর এটা নিয়ে ভাবতে পারল না। তার আগে কুসুম দেবীর কথায় হুঁশ ফিরে। আদি কিছু বলবে তার আগে কুসুম দেবী বলে উঠলেন, মাইয়া তোমার নাম কি, পাম্মার পরিচয় কি? নয়নকে কিছু বলতে না দিয়েও রূপদেবী বললেন, মা ও হলো নয়ন, আমার অন্তরের বান্ধবী, খুব ভালো মেয়ে। ও দাদা বৌদির কাছে থাকতো, মা তো কবেই মারা গেছেন, আর বাবা থেকেও নেই। কথাটা শেষ করতে দিল না, তার আগে কুসুম দেবী তার কথার বান ঝুল। মাইয়া কি কথা কইতে পারে না? তুমি ওর হইয়া সালিশি মারো, লাস্টে বৌমা মাইয়ের সঙ্গে আমার নাতিরে বিয়ে করাইলে নাকি? উনি আবার নয়নকে ভালোবাসেন, দেখতে আসলো রূপ দিয়া কি আমার নাতিকে পাগল করস, নাকি বিয়ের আগে এমন কিছু বাতাইছো সমানে বাচ্চা কাচ্চা ঘাঁটি ব্যাপার, যার লিগা তোরা এত তাড়াতাড়ি বিয়ে? আজকাল আর পোলাপাইনদের এটা ফ্যাশন বিয়ের আগে। নয়নের উদ্দেশ্যে কথাটা বলল। কুসুম দেবীর কথায় তো নয়ন এবার চোখের কোণে জলের কণা। রূপদেবী রাগে জ্বলছে, কিন্তু কুসুম দেবীকে কিছু বললে তিনি শোনার মানুষ না। এদিকে অন্তু কিছু বলবে তার আগে আদিত্য ওর চিরাচরিত রাশভারী গলায় নয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এখানে সংসারে দাঁড়ানোর কিচ্ছু নেই, চুপচাপ নিজের ঘরে যা। তোকে না বলা হয়েছে এই ক্ষত বানিয়ে নিচে
নিয়ে নামতে না, বেশি হাঁটাচলা করিস না। তুই তুই তাও নিচে নেমেছিস চেঁচিয়ে। আদিত্য আরও বলল, এ অন্তু, ওকে ঘরে নিয়ে যা। নয়নকে ধমক দিয়ে বলল, টেনে গালে এক চড় মারবো, আমার কথা যদি খেলাপ করিস। এক পা নিচে নামবি না, ঘর থেকে যদি বেরোতে দেখছিস তাহলে জেনে রাখো তখনই তোমার শেষ দিন। কথাটা বলে গাড়ির চাবি হাতে নিয়ে রূপদেবের উদ্দেশ্য বলল, মা আমার ফিরতে রাত হবে, খেয়ে নিও, পার্টি অফিসে আমার কাজ আছে, আসছি বলে চলে গেল। রূপদেবী মনে মনে কৃতজ্ঞ হলো আদির প্রতি। কুসুম দেবী ভালোই বুঝতে পেরেছেন যে তার রাগটা মাইয়াটার উপর ঝাড়ছে। তিনিও রাগে রক্তলাল চোখে নয়নকে আগাগোড়া পরখ করে ঘরে চলে গেলেন। আপনাকে তো কি মনে হইতেছে, ঝড় আইতেছে? দেখলি নয়ন, আমি আমি তো ভাবতে পারি নাই দাদাভাই তোকে প্রোটেক্ট করবে। প্রোটেক্ট করা ছাই। নয়ন মুখ ভেঙে বলল, তোর দাদাভাই কি পারতো না একটু ভালো করে কথা বলতে? সবসময় খালি ধমক। হ্যাঁ, একটু ভালোবাসি বলে সবসময় মাথায় উপর নাচতে, ফালতু লোক একটা। মনে মনে ডিনারের সময় হয়ে গেছে অনেকক্ষণ। তোদের এখন আসার নাম নেই। নয়নটাও বাদর হয়েছে তোমার মেয়ের সাথে মিশে মিশে। রূপু দেবী অভিজিৎ বাবুর উদ্দেশ্যে কথাটা বলল। অভিজিৎ বাবুর এখানে কিছু বলার নেই, তিনি নীরব দর্শক। কেননা কিছু বলতে গেলে তার হিতে বিপরীত হয়ে যায়, তার থেকে চুপ থাকাটাই শ্রেয়। কুসুম দেবী এবার ডাইনিং টেবিলে রূপুকে জিজ্ঞাসা করলেন, বউ তোমার গলা খান খান দিন দিন বাইরে যাইতেছে। রূপদেবী বিরক্ত মুখে তাকে বললেন, মা আপনি কেমন কথা বলুন বলুন তো? গলা আবার কেমন করে বাড়ে? কই আমার গলা তো গলার জায়গায় ঠিকই আছে। রূপদেবীর কথা অভিজিৎবাবু জল খেতে গিয়ে গলা লাগে, কাশতে তো থাকেন। কুসুম দেবী ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বলি তোমার কাণ্ডজ্ঞান কি হবে কবে হইব শুনি? এত বড় বড় দুইখান পোলা পায় নাচো, তাও তোমার মাথায় কি কিছুই ঢুকবে না? অহন তো পোলার বিয়েও করাইছো। রূপদেবী কিছু বলতে যাবে তার আগে নয়ন আর অন্তু ঘুমে ঢুলঢুলু। রূপদেবী ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, দেখে নাম, সিঁড়ি দিয়ে পড়লে হাত পা আর আস্ত থাকবে না। দুজনে ধীরে সুস্থে এসে ডাইনিং টেবিলে এসে বসলো। কুসুম দেবী নয়নের আগাগোড়া পরখ করে উঠলেন, বাড়ির বউয়ের কোনো গুণও তো দেখি না। কোথায় শাউরির কাছে হাত লাগিবা তার বালাই নেই। নতুন বউ দেখি ঘুমের তাল পায় না। নয়নের চোখ লেগে পড়েছিল পড়তে পড়তে। রূপু দেবীর ডাকে দুজনে ঘুমু ঘুমু চোখে খেতে এসেছে। নয়ন তো ভুলেই গিয়েছিল যে বাড়িতে হিটলার এসেছে। হিটলারের কথার মানে ঠাম্মির কথায় নয়নের ঘুমটা যেন চোখ থেকে উড়াল দিল। নয়ন বলল, আসলে পড়েছিলাম তো, কখন একটু চোখ লেগে গেছে বুঝিনি ঠাম্মি। বাবা বউ হয়ে আইলা তো হাতে গোনা 2-4 দিন, এই কদিন কি অজুহাত দেওয়ার লিগে শিখছো? বলি বাম্মা কিছুই শিখায়নি? ও আমি তো ভুলে গেছি, দাদার কাছে মানুষ, অনাথ মাইয়া, শিক্ষার অভাব, বলে মুচকে হাসি দিলেন। অভিজিৎবাবু তার মায়ের কথার ধরনের ছিঁড়ি দেখে বললেন, মা নয়ন আমার ছেলের বউ, ও আমার বৌমা, কম হলেও হয় বুঝলে। আর কে বলছে ও অনাথ? ও আমার মেয়ে, আমি ওর বাবা, দ্বিতীয়বার এরকম কথা বলবেন না। অভিজিৎবাবু খাওয়া হয়ে গেলে উনি চলে যান ওনার ঘরে। এদিকে নয়ন তো এসব কথা শুনে গলা দিয়ে খাবার নামছে না, চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রুকণা মেলা দেখা দিয়েছে, যেটা নয়নের লুকানো পুরোদমে চেষ্টা করছে। অন্তু বলল, ঠাম্মা পড়বি তো। এই নয়ন খাচ্ছিস না কেন? সবাইকে এত ইম্পর্টেন্ট দিস কেন? সবার কথা কানে নিতে নেই, চুপচাপ খা। কুসুম দেবী যেন আরও একটু খেপে গেলেন। এমনিতে অন্তু আর ঠাম্মার বর্নিং সাপে নেউলের মতো, কথায় কথায় ঝগড়া লেগে যায়। কুসুম দেবী যেন আজকে নয়নের পিছনে হাত ধুয়ে লেগেছে। নয়নকে জিজ্ঞাসা করে বলল, ওই মাইয়া, তুমি অন্তুর ঘর থেকে আইলে কেন? ঘুমাও কোন হারে তুমি? নয়ন কি বলবে ভেবে পাচ্ছে না। নয়নকে বাঁচাতে রূপদেবী বলে উঠলেন, ও তো আদির ঘরে থাকে। আসলে অন্তু আর নয়ন একসাথে পড়াশোনা করে তো, তাই পড়তে পড়তে শুয়েছিল। কথাটা বলে হাঁপছিলেন। বৌমা তুমি কি ঠিক কইরা লইছো এই সেমরিরে কথা কইতে দিবা না? কুসুম দেবী খাওয়া শেষ করে ডাইনিং টেবিল থেকে উঠতেই রূপদেবীর উদ্দেশ্যে বলেন, দেখুন হনে কদিন যায় এত মিল। মুখ ভেঙাইয়া চলে গেল। কুসুম দেবী চলে যেতে রূপদেবী নয়নকে বললেন, এই নয়ন, আজ তুই আদির ঘরে শুবি, নয়তো এই বুড়ি যদি শুনে তুই আর আদি আলাদা থাকিস তাহলে বাড়িতে 3য় বিশ্বযুদ্ধ চালু করে দিবি। এদিকে নয়ন তো আদির ঘরে শোয়ার কথা শুনে ঘামতে শুরু করলে। আদিত্য নয়নকে বলেছে নয়ন যেন আদিত্যর ঘরে না ঢুকে, সেখানে শোয়ার কথা তো দূরের কথা।
নয়ন রূপু দেখিতে বললেন, কাঁদো কাঁদো মুখ করে বললেন, মামুনি, না শুলে হয় না, তোমার এই রাক্ষস ছেলে আমাকে সত্যি মেরে ফেলবে। রূপদেবী চোখ পাকিয়ে তাকালো। নয়নের কেবল মার্কা মারা হাসি দিয়ে বললেন, না মানে, মুখ ফসকে বেরিয়ে গেছে। নয়ন অন্তুকে ইশারা করে কিছু বলল। অন্তু মুখের উপর না করে দিয়ে নয়নকে বলল, তোর বর তুই সামলা, কীভাবে সামলাবি সেটা নিতান্ত তোর ব্যক্তিগত ব্যাপার। চোখ মেরে, মা আমি শুতে গেলাম, প্রচণ্ড ঘুম পেয়েছে, গুড নাইট। আর নয়ন মনে মনে অন্তুকে গালাগালি দিচ্ছে, শালার মেয়ে, আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলি, কাল সকালে তোর মজা দেখাচ্ছি। অন্তু নয়নকে যাওয়ার আগে বলল, যত পারিস গালাগালি দিয়ে আমাকে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আজ রাতে কী হবে সেটা ভাব, বলে এক দৌড়ে চলে গেল ঘরে শুতে। ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো, শিগগির আসো, ঘরে ডাকাত পড়ছে। কিছুক্ষণ আগে। নয়ন করুণ মুখ করে তাকিয়ে আছে মামুনির দিকে। মামুনি তো নয়নে তাকানো দেখে না দেখার ভান করে নিজের কাজ করছে। নয়ন বলল, ও মামুনি শোনো না। বল, শুনছি। আমার হাতে কাজে ব্যস্ত, কিন্তু কান খোলা আছে। ও মামুনি, আমার মতো নিরীহ প্রাণীর সাথে এমন অমানসিক কাজ করতে পারে না। আমি না তোমার ভালো বৌমা। রূপদেবী অবাক হওয়ার ভান করে বলল, আমি আবার কি করলাম তোর সাথে? না করনি, কিন্তু ওই মাথা মোটা বাঘের ঘরে পাঠিয়ে করতে চাইছো তো? এক টেনে এক চড় মারবো। অতি ভালোবেসে আদরে বাদর হয়ে গেছিস দিন দিন। মানলাম আমার ছেলেটা একটু রাগী, তা বলে তুই তাকে বাঘ বলে সম্বোধন করবি, তাও আবার মাথা মোটা বাঘ? নয়ন কাচুমাচু করে দাঁড়িয়ে উঠল। কী হলো, পটাবে মামুনি? সে চিন্তা করছে। রূপদেবী বললেন, নয়ন শুতে যা, রাত হলো, আমি শুতে যাব, আমার হাতের কাজ শেষ। রূপদেবী শাড়ির আঁচল টেনে ধরে আবদার সুর, ও মামুনি চলো না, আজকে একসাথে শুই। তোর আমাকে কি মনে হয় নয়ন? আমি ছেলে আর ছেলের বউয়ের ঘরে ওদের মাঝখানে ঢুকে সব ভাবলি কি করে? শুনে রাখ, তোর সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর কর, এক্ষুনি এই মুহূর্তে তুই শুতে যাবে, আর কোনো কথা নাই, যা বলছি চেঁচিয়ে। নয়ন যেতে যাবে তার আগে রূপদেবীর ফোন বেজে ওঠে, আদির ফোন। রূপদেবী ফোন ধরতে আদি বলে ওঠে, মা আজ রাতে মনে হয় ফিরতে পারবো না, চিন্তা করবে তাই ফোন করলাম, কাজে ব্যস্ত আছি, রাখছি বলে ফোন কেটে গেল। রূপদেবী নয়নের উদ্দেশ্য বলে, আদির কাজে খুব চাপ আছে, রাতে ফিরবে না, তাই ফোন করছিল। এই কথা শুনে নয়নকে আর কে পায় আনন্দে আত্মহারা। ওই রূপদেবীকে জড়িয়ে ধরে দুগালে দুটো চুমু খেলো। ও মামনি, কি যে আনন্দ হচ্ছে, আর কি বলবো। ওকে ওকে, তোমায় আর কিছু বলতে হবে না, আমি শুতে যাচ্ছি, গুড নাইট বলে দৌড়। আদিত্য বরাবরই টিপটপ, নিজের জিনিস খুব সুন্দর, তেমনি ঘরটাও খুব সুন্দর করে গোছানো। আদিত্য এই নিয়ে নয়নকে হাতে দুবার এলো। নয়ন এর যেন ঘরে পা রাখতে বুকটা ধক করে উঠল, ভয়ে গলা শুকিয়ে গেল। হবে নাইবে কেন? সেদিন এর ঘরের ঘটনা মনে পড়ে নয়ন আদিত্যর করা অপমান, ইস, ভাবলে নয়নের যেন শরীরটা কেমন করে ওঠে। না, নয়ন আর ভাবতে চায় না সেই সব কথা। এদিকে শান্তি, আদিত্যদা আসবে না রাতে, আদিত্যদা ঘরে নেই, তবু ঘরটাময় আদিত্যদার গায়ের গন্ধটা যেন নয়নকে পাগল করে দিচ্ছে। পাগল নাই বা করবে কেন? নয়নের যে প্রথম এবং শেষ ভালোবাসার পুরুষ, যেখানে আদির স্পর্শ ঘরের প্রতিটি জায়গায় ছড়িয়েছে, এমনকি বিছানার চাদরের মানুষটার ঘ্রাণ, সেই মাতাল করা ঘ্রাণ মিশে রয়েছে, যেটা নয়নের শরীর, মনের, মস্তিষ্ককে ভিতরে কিলবিল করছে, আলাদা একটা অনুভূতি। নয়নের কাছে এটা তো স্বপ্ন বলে মনে হয়। আহা কি আনন্দ! নয়নের অসভ্য মনটা খালি গেয়ে ওঠে, অঙ্গ আং লাগা দে মুহে, রং লাগা দে মুহে, যেন তেরি জোগালিয়া। ইস, নয়ন তোর পুরা নষ্ট হয়ে গেছে, কী সব ভাবছিস? নিজের মাথায় চাটি মেরে নিজের ভাবনা। আয়তো যদি আর শুনতো, তাহলে আজ নিঘাত আমার কানের তলে দুপা পড়তো। না বাবা, রাত 12টা বাজতে চললে, এবার শোয়া যাক। প্রায় রাত 2টো বাজে। চৌধুরী বাড়ির সকলে ঘুমে। ঠিক তখনই সময় কলিং বেল বেজে উঠল। একবার নয়, দুবার নয়, তৃতীয়বার বাজার আগে দরজাটা খুলে গেল। মা, তুমি এখনো ঘুমাওনি? ঘরের ভিতর আস্তে আস্তে আদিত্য কথাটা বলে, কি করে ঘুম আসবে? ছেলে বাইরে থাকলে কি আর চোখের পাতায় ঘুম ধরে দেয়? তা তুই কি বুঝবি? আগে বাবা হ, তারপর বুঝবি ছেলে বাইরে থাকলে মা বাবার মনের অবস্থা। রূপদেবীর কথাটা আদিত্যকে বলল, আচ্ছা বাবা, সরি, এই কান ধরছে, আর কখনো হবে না। রূপদেবী হেসে দিলেন আদিত্যর কাজ দেখে। নে, নাটক করতে হবে না, আমি খাবার গরম করবো, হাত মুখ ধুয়ে।
না মা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, কাজ মিটে গেছে তাই চলে আসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন ঘুমাবো। রূপদেবীর উদ্দেশ্যে বলল, আদিত্য তুমি শুয়ে পড়ো, আমিও যাই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। রূপদেবী নয়নের কথা কিছু বলবে তার আগে আদিত্য নিজের ঘরের দিকে হাঁটা দিয়েছে। এদিকে নয়ন তো আনন্দে নিদ্রায় মগ্ন। আজ যেন নয়ন অন্য জগতের বাসিন্দার, কিন্তু সে কি জানে শান্তির নিদ্রা বেশিক্ষণ নেই। আদিত্যর স্বভাব আছে। আদিত্য বাইরে থেকে এসে ঘরের লাইট কম জ্বালায়। আদিত্যর ঘরে সন্ধ্যার পর নাইট বাল্ব জ্বলে, তাই আর রুমে লাইট জ্বালানোর দরকার পড়ে না। যেহেতু আদিত্য ঘরে কেউ তেমন আসেন না, তাই ঘর গোছানো থাকে। তাই আদিত্য কোনো দিকে না থেকে এসির পাওয়ার কমিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে কোনো দিকে না থেকে সোজা বিছানায় উবু হয়ে শুয়ে পড়ে। আর তখনই বিপত্তি ঘটে। হুট করে নাড়িকণ্ঠ ভেসে ওঠে। ও মা গো, মরে গেলাম! কে কোথায় আসো? শিগগিরই আসো, ঘরে ডাকাত পড়ছে। নয়ন কিছু বলতে পারে না, বলবে কি করে? আদিত্য যে মুখ চেপে ধরেছে। এই চুপ, চুপ করো, চুপ করো বলে ঘরের লাইট জ্বালাতে আদিত্যর চক্ষু চড়গাছ। এসির পাওয়ারে ঘামছে তত্তর করে। আর এদিকে নয়নকে লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে হচ্ছে। তার সাথে ভয়ে গলা, জিভ, পেট সব যেন শুকিয়ে যাচ্ছে। কি হবে ভেবে আগত পরিস্থিতি, ঝড়ের পূর্বাভাস, সেটা নয়ন ভালোই টের পাচ্ছে। আমার প্রশ্ন হলো, আদিত্য নয়নকে দেখে হঠাৎ ঘামতে শুরু করল কেন? কি হবে? দরজা খোলা দিয়ে কি হলো? তোর এমন চেঁচাইলি কেন? আমি জানি ওই ছেমনি তোরে কিছু করছে, দরজা খোল। আহা মা, হলোটা কি? রাতের বেলা এমন চেঁচাচ্ছেন কেন? রূপু দেবী বললেন। আয় তো পাশের রুমটায় কুসুম দেবী। নয়নের তখন চেঁচিয়ে বলা কথায় কুসুম দেবী শুনতে পেয়ে উঠে আসেন। আর এদিকে কুসুম দেবী গলা ফাটিয়ে ডাকাডাকিতে রূপু দেবীও ঘর থেকে বেরিয়েছেন। শুনলা না বৌমা, মাইয়াটা কেমন ডাকাত ডাকাত বলে চেঁচাইতে? আমার মনে হয় কিছু তো হয়েছে, নইলে অমন করবা কিল্লেগা বলে আদির ঘরের দরজায় জোরে জোরে বাড়ি মারে। এদিকে তো আদি এতক্ষণে হুঁশ আসে। নিজেকে কোনো রকম ঠিক করে হাতের সাহায্যে মুখের ঘাম মুছে স্বাভাবিকভাবে ঘরের ভিতর থেকে সাড়া দেয়। কুসুম দেবী কোনো কথায় শোনার মন নেই, খালি এক গান, তুই দরজা খোল আগে, তোরে দেখুম তারপর শান্তি পামু। রূপদেবীর কথাও শুনতে নারাজ, তবুও তো বুড়িতেই নড়বে না। এদিকে এত চেঁচামেচিতে অন্তু ঘুম ঘুম চোখে বাইরে আসে। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সকলের ভাবনা চিন্তার মাঝে আদিত্য ঘরের দরজা খুলে বেরোয়। কুসুম দেবী আঁকা পরক করে বলে, ঠিক আছিস বাপ? আদিত্য বিরক্ত হয়ে বলে, দেখি কি মনে হচ্ছে, কতবার বলবো ঠিক আছে? ওই সেমনি কই ডাক ওরে। থাক, আমি দেখে আসি। কুসুম দেবী আদিকে পাশ কাটিয়ে ঘরে যাবে, তার আগে আদি বাধা দিয়ে বলে, না না ঠাম্মা, কী দরকার? যাওয়ার আছে, নয়ন ভালোই আছে, যেতে হবে না। কে শোনে কারো কথা? কারো কথা কানে না নিয়ে ছোটে ঘরে। পিছনে রূপদেবী ও অন্তু বুড়িকে বাধা দিয়ে যে পারে না, তাই ওরাও ঘরে আসে। এদিকে গোটা ঘর ফাঁকা। কুসুম দেবী গোটা ঘর চোখ বুলিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে কড়া নাড়ে। এই মাইয়া, দরজা খোল। কই তোর ডাহাত কই? দেখি আয় না, শিগগির দরজা খোল। আহা চলুন তো, আপনি কি শুরু করলেন? আপনার ছেলে ভাগ্যিস আজ ঘুমের ওষুধ খেয়েছে, নয়তো এতক্ষণে আপনার সাথে লেগে যেত একচোট। তুমি চুপ করো বৌমা, আমার কামে ব্যাঘাত দিও না। এত কিছুর মাঝে অন্তু বলে উঠল, এই বুড়ি মাঝরাতে রঙ্গতামাশা জুটছে, কোন ম্যানার্স শিখেনি? মাঝরাতে নতুন বিবাহিত দম্পতির ঘরে কথাটা বলে বিড়বিড় বললেও কুসুমদেবীর কানে ঠিক পৌঁছায়নি। কুসুমদেবী চোখ গরম করে অন্তুর দিকে তাকে বলে, ভালো না লাগলে ঘরে যাও, আমার কামে নাক গলাইতে আসবে না। এত কিছুর মাঝে আদিত্য নীরব দর্শক, ওর মাঝে কোনো ভাব নেই। ও বুঝি একটু শান্তির শ্বাস নিল। নয়ন বাথরুমে গেছে। কিছুক্ষণ পর বাথরুমে এর দরজা খুললো। বাইরে বেশ টান টান উত্তেজনা। এর মাঝে কুসুমদেবী বলে উঠলেন, এতক্ষণ লাগে? কখন থেকে ডাকতেছি? কথাটা বলে সামনের দিকে তাকিয়ে শুধু অবাক হলেন। উনি শুধু নয়, ঘরে উপস্থিত সবাই। আদিত্য এতক্ষণ শান্তি শান্তি ভাবটা যেন নিমেষে উধাও হলো। উধাও হওয়ার মতো কথা। যদি ভূতের মতো কেউ এভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে স্বাভাবিক ব্যাপার, সকলের মনে কৌতূহল সৃষ্টি। এই সেমনি ভূতের মতো দাঁড়ায় আছিস কেন? এদিকে রূপুদেবী চিন্তিত হয়ে নয়নকে বললেন, এই নয়ন, তোর কি শরীর খারাপ করলো? এই গরমের মধ্যে এভাবে আপাদমস্তক চাদর ঢেকে আছিস কেন মা? নয়ন কি বলবে, কিছু বলা নেই। বেচারি তাড়াহুড়ো চোটে নিজের কাপড় নিতে ভুলে গেছে। এত আওয়াজের মাঝে আদিত্য যখন দরজা খুলতে যায়,
নয়ন তখন মাথায় চাদর মুড়ি দিয়ে বাথরুমে ঢুকে। কিন্তু কি আর করায়, ওই অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে, যা না জানিতে ভুলেই গেছে। লজ্জায় নিজেকে ধরে দু চারটে ইচ্ছে করছে কুসুম দেবী কিছু বলবেন, তার আগে অন্তু বলে, মাননীয় ঠাম্মি, আমার আপনাকে অতি শ্রদ্ধার সাথে জানানো হচ্ছে যে আপনি ঘরে চলুন। বয়স হয়েছে আপনার, ঠিক টাইমে ঘুমানোর প্রয়োজন। আপনার কম ঘুমিয়ে আপনার মাথার কাজ করা বন্ধ হয়ে গেছে। এই কারণে তো নতুন বিবাহিত দম্পতির ঘরে কোনো সময় আসতে হয় আপনি ভুলে গেছেন। লাস্টের কথা তার দাঁতে দাঁত চেপে বলল। এদিকে রূপদেবী তাই অন্তুর কথা শুনে মনে মনে, সত্যিই তো কোনো ঘাপলা আছে নিশ্চয়ই, কিন্তু এই বুড়ির সামনে কিছু জিজ্ঞাসা করা যাবে না। যা হবে কাল সকালে দেখা যাবে। তাই রূপদেবী তাড়া দিয়ে বললেন, মা চলুন চলুন, অনেক রাত হয়ে গেছে। কুসুম দেবী কিছু একটা ভেবে নয়নের উদ্দেশ্যে বলে, জানি না বাপু, আজকালকার পোলাপানগুলোর লজ্জা শরমে মাথা খেয়ে ফেলছে। অসভ্য বেহায় নির্লজ্জ মাইয়া, বড় গো সামনে কেমনে করে আইতে হয় জানি না। কুসুম দেবী কথাটা বলতেই দেরি, কিন্তু অমনি ফুঁসে উঠে অন্তু প্রতিবাদ করলো, তুমি মাঝরাতে ওদের ঘরে এসে ডিস্টার্ব করবা? এক্ষুনি ঘর থেকে চলো বলতেছি, নয়তো খুব খারাপ হবে, কিছু হয়ে যাবে। কুসুম দেবীর কোনো কথা না বলে মুখ ভেঙচি কেটে হাঁটা দিলেন। তার পিছনে রূপদেবীও বাইরে গেলেন। অন্তু নয়নকে বলে ভালো করে দেখে বলল, নয়নমণি, তুমি এই বোকামণি হয়ে গেলে হাদারাম কোথাকার, বলে ঘর থেকে বাইরে পা রাখতে আদিত্যকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো। আদিত্যকে দেখা মাত্র অন্তু আদিত্যর সামনে গিয়ে বলল, নয়নের উপর চোটপাট করিস না দা ভাই, ঠাম্মার জন্য নয়নকে তোর ঘরে শুতে বলতে হয়েছে আজ। ওর সাথে খারাপ ব্যবহার করিস না, জানিস তো ঠাম্মা কীরকম। যদি দেখে তুই আর নয়ন আলাদা থাকিস, তাহলে নিয়ে নয়নকে নিয়ে কিছু ফেস করবে, তুই নিশ্চয় চাইবি না। বলে অন্তু চলে গেল। হলো তো শান্তি নয়ন, মাঝরাতে এমন সিনক্রেট না করলে নয়। আমার এতটুকু ওজন নেওয়ার ক্ষমতা নেই, আবার এসেছে আমার বউ হতে। দূর হ আমার চোখের সামনেতে চেঁচিয়ে। আসলে হয়েছিল কি, আদিত্য যখন ওয়াশরুম থেকে টাওয়ালে ব্যালকনিতে মেলে বেডে শরীরটা মেলে দিতে নয়ন চেঁচিয়ে ওঠে, কারণ আদিত্য ভুলবশত নয়নের উপর শুয়ে পড়ে। আর যখন নয়ন চেঁচাতে শুরু করে, আদিত্য তখন লাইট অন করতে নয়নকে নিজের শার্ট পরিহিত অবস্থায় দেখে উত্তেজনায় ঘামতে শুরু করে। নয়ন তো নিজের ভাবনাতে ব্যস্ত ছিল যে আদিত্য ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে, টেরই পায়নি। আদিত্যর কথায় নয়ন ভাবনাচিত হয়। এরকম ভূত সেজে দাঁড়িয়ে থাকবে মুখের সামনে। আদিত্যর কথায় নয়ন নিজের জামা নিয়ে এক ছুট ওয়াশরুমে। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে বাড়ি এসে আদিত্যর প্রশ্নের মুখে, নিজের জামা ছেড়ে আমার শার্ট পরেছিলি কেন? কোনো হুঁশ নেই আমি যে আসবো আমাকে দেখানোর জন্য ওভাবে শুয়েছিলি? লজ্জা শরম না করে একটা ছেলের সামনে শার্ট পরে ঘুরঘুর করিস? ঠান্ডা মাথায় কথাটা বললো নয়নকে। নয়ন মিনমিন করে বলে, পরপুরুষ কোথায়, তুমি তো আমার স্বামী। আর রইলে শার্ট পরে ঘোরাঘুরি কথা, আমি তো জানি তুমি আজ রাতে আসবে না, তাই আর কি। এবার জানি তুমি আমাকে বলবে আমি তোমাকে বউ হিসাবে মানি না, কিন্তু আমি তো তোমাকে পুরোপুরি মন থেকে স্বামী হিসাবে, সেই কারণে তোমার শার্ট আমি পরতেই পারি। তাই আর কি, আমার ঘরে ঢুকে আমার কবাটে হাত দিয়ে আমার প্রিয় শার্টটা পরে তুই শুয়ে আছিস? তোর এত বড় সাহস, যখন দেখলে আমি দরজা খুলতে যাচ্ছি তখন তো উচিত ছিল বাথরুমে গিয়ে চেঞ্জ করে, তা না করে বাথরুমে চাদর মুড়িয়ে ভূত সেজে দাঁড়িয়েছিস। সকলকে দেখাচ্ছিস বুঝি না কিছু, ভেবেছিস? মানে কাপড়টা নিতে গিয়ে ভুলে গিয়েছিলাম, এই জন্য তো ওভাবে এলাম। নয়ন বলল, কি সুন্দর কথা মহারানী, কোনো খেয়াল থাকে না আপনি, রহস্য করে কথাটা বলল। আদিত্য আর কিছু না বলে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল বালিশ ঠিক করতে করতে। এদিকে নয়ন উসখুস করছে, ও কোথায় শোবে সেটা ভাবতে। আদিত্য বলল, এটা কোনো সিনেমা নয় যে আমি বলবো ব্যালকনিতে গিয়ে শো, চুপচাপ করে খাটে এসে আমার থেকে দূরত্ব বজায় রেখে শুবে, অবশ্যই মাঝে একটা পাশ বালিশ। নয়নকে আর কে পায়, আনন্দ আত্মহারা। এদিকে মাথায় এটাই ঘুরছে, আদিত্যদা এত সহজে কি করে মেনে নিল আমার ঘরে থাকা। আদিত্য তখনই বলে উঠলো, ভাবিস না যে আমি তোকে মেনে নিছি তাই তোকে ঘরে থেকে। অন্তু যাওয়ার আগে তোর হয়ে আমাকে রিকোয়েস্ট করে গেছে যাতে আমি তোকে ঘর থেকে তাড়িয়ে না দিই। একমাত্র বোন, ওর কথা আমি ফেলতে পারবো না, তাই তো তোর ঘরে থাকতে দিয়েছে বলে মাথায় উঠে নৃত্য করিস না। যখন আমি ঘাট থেকে নামিয়ে আচার মারবো টের পাবি। যেখানে যেরকম থাকতে দিয়েছিস তেমনই আমার ঘরে যত্নটা তুই রাখবি। আজ থেকে ঘরের প্রতিটা জিনিস তুই গুছিয়ে রাখবি, সব সময় যেন আমার ঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখা
সেই খেয়াল দায়িত্ব তোর। কোথাও যদি কোনো জিনিস নড়াচড়া হয়েছে তবে তোর রক্ষে নেই। এই আদিত্য চৌধুরী নিজের জিনিসের উপর অত্যাধিক পজিটিভ। আর কথা হলো নিজের নিদ্রা মগ্ন হলো আদিত্য। নয়ন মনে মনে ভাবছে বেশি বেশি একবার দেখবে নয়ন নিজের জায়গা ঠিক তৈরি করে নেবে। আর রইল অন্তুর কথা, ঠিক আছে অন্তুকে দিয়ে কালকে আমি বলাবো তোমাকে যে ভাই তুই আমার প্রাণপ্রিয় বান্ধবকে মন প্রাণ জান কলিজা সব দিয়ে মেনে নে, দেখবো খাটাস লোক এটা মেনে নেয় কি না। নয়ন যদি জানতো নতুন সকালটা নয়নের জন্য কালবৈশাখী ঝড় নিয়ে আসবে, তবে আগের থেকে সেই ঝড় সামলানোর চেষ্টা করতো। চলবে সেই দিন রাতে। তৃতীয় পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পুরো গল্পটা প্লেলিস্টে।